খালেদা জিয়ার সেফ এক্সিটের প্রয়োজন হয়নি, কেন উপদেষ্টাদের দরকার হচ্ছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। উচ্চকক্ষ ফাংশনাল হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি কমবে, মন্তব্য আখতার হোসেনের। রাজধানীর মালিবাগে স্বর্ণের দোকানে বোরকা পরে দুর্ধর্ষ চুরি, 500 ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে 16 অক্টোবর। এবং গাজা চুক্তি আওতায় মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার হয়নি বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ সময় বলেন, বর্তমান সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে বিতর্ক হচ্ছে কেন? বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের এক দরিদ্র দম্পতিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তা পৌঁছে দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রিজভী এ সময় বলেন, উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থ পাচার করছে, কাদের সেফ এক্সিটের দরকার পড়ছে তাদের তালিকা দিন। বিএনপির বিরুদ্ধে শত সহস্র অপপ্রচারের পরও তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম ধরে অভিযোগ করেননি। এটাই পলিটিক্যাল ডেভেলপমেন্ট। সেফ এক্সিটের কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে। তো আজকে যিনি বলছেন তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তো তাকে তো চিন্তা করে বলতে হবে কার সেফ এক্সিটের কথা বলছে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল। উচ্চকক্ষ ফাংশনাল হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি কমবে বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, দেশের রাজনীতির মাঠে হরতাল অবরোধের মতো কর্মসূচি হয়। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। সংসদে বসে যে কথা বলার একটা পরিসর তৈরি করতে পারলে সেটা একটা ডায়ালগের পরিবেশ তৈরি করবে, সেটা একটা পলিসি দেওয়ার পরিবেশ তৈরি করবে। ইভেন বাংলাদেশের কোনো আইন পাশ করার সময়টাতে নিম্নপক্ষে যতটা না আলাপ আলোচনা হয়, আমার ধারণা উচ্চপক্ষে তার থেকেও বেশি পরিমাণে আলাপ আলোচনাটা হবে। সেটা আমাদেরকে পলিসি নির্ধারণের ক্ষেত্রে যারা সরকারি দলে থাকবেন তাদেরকে যথেষ্ট ভাবার পরিবেশ তৈরি করবে। রাজনীতিতে এই যে মাঠে যত কর্মসূচি হয়, মাঠে হরতালের মতো কর্মসূচি হয়, অবরোধের মতো কর্মসূচি হয়, আমার ধারণা যদি উচ্চকক্ষকে ফাংশনাল করা সম্ভব হয়, তাহলে মাঠে এই যে অবরোধ হরতালের মতো যে কর্মসূচিগুলো আছে সেটার সংখ্যাও কমে আসতে পারে। আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন। রাজধানীর যাত্রাবাড়ির পর এবার মালিবাগে একটি শপিং মলে জুয়েলার্সের দোকান থেকে 500 ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা যায় চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করছে। বুধবার গভীর রাতে মালিবাগের মৌচাক মোড়ে ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ জানায়, রাত 3টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারির দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা যায় চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে। শম্পা জুয়েলারি মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দোকানে 400 ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া 100 ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে 40,000 টাকার মতো নগদ ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 16 অক্টোবর প্রকাশ হতে পারে। এর তারিখ চূড়ান্ত করে 11টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে 16 অক্টোবরই ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা বোর্ডের এ চেয়ারম্যান বলেন, এইচএসসি পরীক্ষার ফল 16 অক্টোবর বৃহস্পতিবার প্রকাশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তারিখ রেখে মন্ত্রণালয়ের আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পাওয়া গেলে 18 অক্টোবরই ফল প্রকাশ করা হবে। এর আগে বুধবার রাতে ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে জানিয়েছিলেন, নিয়মানুযায়ী 18 অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। পৃথিবীর অর্ধেক সৃষ্টিতে নারী, তবু কর্মজীবনে তারা ক্রমেই অদৃশ্য হয়ে যাচ্ছেন। চাকরিতে বিরতির পর ফিরতে পারছেন না বহু নারী, ছিটকে পড়ছেন দেশের শ্রম শক্তি থেকে। পারিবারিক চাপ, সামাজিক বাধা ও অনুকূল পরিবেশের অভাব সব মিলিয়ে শ্রম বাজারে নারীর অংশগ্রহণ এখন উদ্বেগজনকভাবে কমছে। সালাউদ্দিন জসিমের তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৃথিবীতে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী। তবু কর্মক্ষেত্রে সেই অর্ধেকের অংশগ্রহণ কমছে প্রতিনিয়ত। চাকরিতে বিরতির পর ফিরতে পারছেন না অনেক নারী, ধীরে ধীরে ছিটকে পড়ছেন দেশের শ্রমশক্তি থেকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত শ্রমশক্তি জরিপ 2024-এর তথ্য অনুযায়ী 1 বছরে শ্রমশক্তি কমেছে প্রায় 17,40,000। শ্রমশক্তিতে অংশগ্রহণের হারেও নারী অনেক পিছিয়ে। শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর সংখ্যাও বছর বছর বাড়ছে। এর মধ্যে নারীর সংখ্যা বাড়ছে আরও বেশি। বিবিএস-এর জরিপে দেখা যায় 2023 থেকে 2024 সালের ব্যবধানে শ্রমশক্তির বাইরে নারীর সংখ্যা বেড়েছে প্রায় 23,70,000, যেখানে পুরুষ বেড়েছে 5 লাখ। অন্যদিকে কাজে নিয়োজিতদের মধ্যেও পুরুষের তুলনায় নারীর কর্মসংস্থান প্রায় অর্ধেক। পারিবারিক চাপ, সামাজিক বাধা আর কর্মস্থলে অনুকূল পরিবেশের অভাবে ধীরে ধীরে শ্রমশক্তি থেকে ছিটকে পড়ছেন নারীরা। পারিবারিক প্রবলেমগুলোর কারণে আমি ব্রেকটা নিয়েছিলাম, সেটা এই 3 বছরে আমি ওভারকাম করে ফেলেছি। যে আমার ফ্যামিলিতে যে প্রবলেমগুলো ছিল বা যে সাপোর্টগুলো আমাকে দিতে হতো, এই 3 বছর আমি ওইটার সাথে অলরেডি ইউজ টু হয়ে গেছি। আমার একটা অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার আসলে বেবিকে টেক কেয়ার করার মতো কেউ নেই। আর আমি আসলে পার্সোনালি কোনো হেল্পিং হ্যান্ডের আসলে কাছে দিয়ে আমরা বেবিকে মানুষ করতে চাই। সো এটার একটা কারণ ছিল যে আমাকে পুরোটা সময় আর কি বাসায় থাকতে হয়েছে। আমার বাচ্চাকে রাখতে প্রবলেম হচ্ছে। এরপরে যখন আমি জবে ফিরে যেতে চাচ্ছি, যখন আমি তাদেরকে বলছি যে ভাইবা স্টেশনে গিয়ে আমি বলছি যে আমি ফিরে যেতে চাই, তখন ওরা আমাকে বলছে যে আপনি বাচ্চার কারণে জব ছেড়ে দিয়েছেন, আপনি এথিশিয়ান। তবে রাষ্ট্র, পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শিশু দিবাযত্ন কেন্দ্রের বিস্তৃত ব্যবস্থা, নিরাপদ পরিবহন, নারীবান্ধব কর্মপরিবেশ এসব নিশ্চিত করলে নারী কর্মী চাকরিতে স্থায়ীভাবে ফিরে আসতে এবং পেশা জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে ঝরে পড়া নারীদের জন্য চয়েস অর্থাৎ সুযোগ, তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা যাতে পরবর্তী জীবন গড়ে নিতে পারে সেই পথগুলো খুঁজে দেওয়া। এছাড়াও ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সঠিক পরিবেশ পেলে নেতৃত্বের ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একটা মাকে যখন তার বাসার কাজ ম্যানেজ করতে হয়, সেখানে অর্থনৈতিক দিক যেমন থাকে, দায়িত্বের দিকটা থাকে, কাজ বন্টনের দিকটা থাকে। কাজেই আমরা কনভেনশনাল ওয়েতে স্কিলসকে না দেখে যদি একটু ভিন্নভাবে, একটু খোলা মনে দেখি যে একজন মায়ের যে দক্ষতা, মানে একজন নারীর যে ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, সেটাকে যদি কনসিডার করি আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাহলেই কিন্তু আমরা দেখবো যে অনেক নারী দক্ষ আছেন এবং তারা কর্মক্ষেত্রে একইভাবে জয়েন করতে পারে। নিরাপত্তা, নিশ্চয়তা আর অনুকূল পরিবেশ নিশ্চিত হলে নারীর সম্পূর্ণ শ্রমদক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে মত বিশেষজ্ঞদের। তাসলিমা তিথি, জাগো নিউজ। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট।
চালকদের চোখের সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও ভীষণ স্প্রে বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশব্যাপী পরিবহন শ্রমিকদের চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্বাহী পরিচালক নীলিমা আক্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে আনন্দ প্রকাশ করেন শ্রমিকরা। আমাদের স্পেশালাইজেশন হচ্ছে আমরা বিভিন্ন দেশে আন্ডার প্রিভিলেজড কমিউনিটিতে চোখ পরীক্ষা করি এবং চশমাটা দেই। এখন এই কাজটা আমরা কয়েকটা খাতে ভাগ করে করি। যেমন আমাদের একটা খাত হচ্ছে যেটাতে আমরা বাংলাদেশের গ্রামে গ্রামে মানুষের চোখ পরীক্ষা করে সেখানে শুধু রিডিং গ্লাসটা দিচ্ছি। আরেকটা প্রোগ্রাম আছে যেখানে আমরা আমাদের গার্মেন্টসে যে ভাই বোনেরা আছেন ওনাদের চোখ পরীক্ষা করে সেখানে সর্বাঙ্গীনভাবে চক্ষু সেবা এবং চশমাটা প্রদান করি। কিন্তু আমাদের 3 নম্বর যে খাতটাতে মূলত আফ্রিকা এবং ভারতে আমাদের কোম্পানির তরফ থেকে অনেক কাজ হচ্ছিল, সেটা ছিল চালকদের চোখের সেবা দেওয়া। এটা এই প্রথম আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। এই উদ্যোগটার নাম হচ্ছে সি টু বি সেফ। তার মানে আমরা যদি ভালো দেখি, আমাদের চালক ভাইয়েরা যদি ভালো দেখেন, পরিষ্কার দেখেন, তাহলে রাস্তায় উনি নিরাপদে গাড়ি চালাবেন এবং অন্যদের জীবনকেও নিরাপদে রাখবেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই চুক্তি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য উঠে আসছে। চুক্তির আওতায় প্রায় 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে। এরপর মৃত জিম্মিদের দেহাবশেষ পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। অপরদিকে ইসরায়েল 1950 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যার মধ্যে 250 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এখন এই চুক্তির অন্যান্য অংশগুলোর মধ্যে বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ কিভাবে ঘটবে এবং কখন ঘটবে সে সম্পর্কে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। গাজার একটি নির্দিষ্ট এলাকায় থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল, কিন্তু হামাসের দাবি ইসরায়েলকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে এবং গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের শন হ্যানিটের সঙ্গে আলাপকালে বলেন, শান্তি চুক্তির প্রথম পর্যায়ের পর গাজা পুনর্নির্মাণ করা হবে। এদিকে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে একমত হয়েছে হামাস এবং ইসরায়েল। শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে উভয় পক্ষ, কিন্তু এই চুক্তির পরেও উত্তর গাজায় ফিলিস্তিনিদের না ফেরার বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই বলেন, গাজার উত্তরের এলাকা এখনও একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত। আদ্রাই বলেন, ইসরায়েলি বাহিনী গাজা শহরকে ঘিরে রেখেছে, সেখানে ফিরে যাওয়ার অত্যন্ত বিপজ্জনক। জনগণের নিরাপত্তার জন্য উত্তরে ফিরে যাওয়া বা সেক্টরের দক্ষিণ ও পূর্ব সহ সমগ্র সেক্টরে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে এবং তৎপরতা চালাচ্ছে এমন এলাকায় পৌঁছানো থেকে বিরত থাকুন। যতক্ষণ সরকারি নির্দেশ জারি না হয় ততক্ষণ পর্যন্ত এসব এলাকায় না ফেরার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়। এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমান থেকে গাজায় হামলা চালিয়েছে দখলদার সেনারা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক কামিন্স এবং তারকা ব্যাটার ট্রাভিস হেডকে 10 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় প্রায় 80 কোটি টাকার বিশাল প্রস্তাব দিয়েছে একটি আইপিএল দলের মালিকানা গোষ্ঠী। বিনিময়ে জাতীয় দল ছেড়ে তাদের হয়ে পুনর্কালীন সময়ে খেলতে হবে। সিডনি মর্নিং হেরাল্ডের
প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয় একটি আইপিএল দলের মালিকানা গোষ্ঠী এই অফারটি দিয়েছিল, তবে কামিন্স এবং হেড দুজনেই বিনিময়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটাররা বছরে প্রায় 1.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় 12 কোটি টাকা আয় করেন, আর কামিন্স অধিনায়কত্ব ভাতা সহ প্রায় 3 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ প্রায় 24 কোটি টাকা পান। আইপিএলে দুজনেই উচ্চ পারিশ্রমিক পান। কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের দলের হয়ে 18 কোটি রুপিতে খেলছেন, আর হেড একই দলের হয়ে 2025 মৌসুমে 14 কোটি রুপিতে চুক্তিবদ্ধ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। খালেদা জিয়ার সেফ এক্সিটের প্রয়োজন হয়নি, কেন উপদেষ্টাদের দরকার হচ্ছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। উচ্চকক্ষ ফাংশনাল হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি কমবে, মন্তব্য আখতার হোসেনের। রাজধানীর মালিবাগে স্বর্ণের দোকানে বোরকা পরে দুর্ধর্ষ চুরি, 500 ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে 16 অক্টোবর। এবং গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।